শাহরুল হক সাহেবের জাজমেন্টে জিয়াউর রহমানকে ইউজারপার বলছে। কি বলছেন? জিয়াউর রহমানকে ইউজারপার বলছে। 13 অ্যামেন্ডমেন্ট কেসে এই যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার মানে এই আপনার হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্টকে অবৈধ সরকার বলছেন শাহরুল হক সাহেব। সেই জাজমেন্টগুলো স্টিল ইনট্যাক্ট। সেই জাজমেন্টগুলো স্টিল ইনট্যাক্ট কেন বলছে? কথা হচ্ছে যে আপনি যখন সংবিধানের কথা বলবেন, আপনি যদি বিপ্লব, আজকে প্রথম কাজটা বিএনপি কি করছে, বিএনপির এই যে মানে কি বলবো আপনাকে, এটা বলবো যে তাদের দূরদর্শিতার অভাব না, তারা বেশি বোঝে। বিপ্লবকে তারা নাম দিয়ে দিল অভ্যুত্থান। অভ্যুত্থান যদি হয়, আপনি একটা সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করলেন, এটা কি শাস্তি? একটা বিপ্লব সারা একটা গভর্নমেন্টকে জোর করে ক্ষমতাচ্যুত করলেন। এই যে জোর করে শব্দটা কি হলে হবে, না বিপ্লবের মাধ্যমে একটা ফ্যাসিস্টিজমের পালায়ন করলেন? আজকে যদি আপনি কনস্টিটিউশনের কথা ধরেন, তাহলে আপনি কিন্তু জোর করে অবৈধভাবে একটা সরকারকে ক্ষমতাচ্যুত করলেন। এইটা হচ্ছে সালাউদ্দিন সাহেব যখন বারবার কনস্টিটিউশন বলতেছে, কনস্টিটিউশনের মধ্যে আছে যে যাকেই তুমি ভোট ছাড়া অন্যভাবে সরাবা, সেটাই কি জোর করে সরানো হবে, এবং সেটাকে বলা হবে ইউজারপার। তাহলে ইউনুস সাহেব তাহলে ইউজারপার, আর ইউনুস সাহেবের আন্ডারে যে ভোটই হবে সেটা কি অবৈধ ভোট। দ্বিতীয় কথা, যা আমি যে কথাটা ভালো করে বলছি, ধরে নেন ফ্যাসিস্ট হচ্ছে শেখ হাসিনা, তাহলে কনস্টিটিউশনে কি বলছে যে তার উপর অনাস্থা নিয়ে আসো। অনাস্থা নিয়ে এসে তাহলে 300 জন এমপি আর একজনকে কি করতে পারতেন? প্রধানমন্ত্রী বানাতে পারতেন। তাহলে সেটাও তো কনস্টিটিউশনের মধ্যে ছিল। মোস্তাক সাহেবকে করেননি, শেখ সাহেব মরে যাওয়ার পরে। তো এগুলো তো কোনো কিছুই করলেন না। আপনি হঠাৎ করে 106-এ যেটা নিলেন, সেই 106-এর উপর ভিত্তি করে আপনি একটা সরকার গঠন করলেন যেটা আউটসাইড দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের এখানে কথা আছে, সুপ্রিম কোর্ট আউটসাইড দ্য কনস্টিটিউশন কিছু দিতে পারে না। ওই জন্য বলছি যে যদি রিট ফাইল হয়, তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটিতে আউটসাইড, তাহলে এটা করতে পারতো। রাষ্ট্রপতিকে সাময়িক, যেমন ইয়াজউদ্দিন সাহেব ছিল, রাষ্ট্রপতির আন্ডারে 2-3 জনকে অ্যাডভাইজার দিয়ে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে পারতো, কারণ কনস্টিটিউশন তাই ছিল। দুর্যোগকালীন অবস্থাতে কনস্টিটিউশন সাসপেন্ড করেননি, কিন্তু আবার বুঝেন, আপনি কিন্তু 5 তারিখ থেকে কনস্টিটিউশন সাসপেন্ড করেননি। তা আপনি 106 নিলেন, কনস্টিটিউশন সাসপেন্ড করলেন না। এই যে গোজামিলগুলো আপনি কি দিয়ে ইয়া করবেন? সেই জন্য বলছি যে রিট ফাইল করলে, চ্যালেঞ্জ করলে, যতক্ষণ পর্যন্ত আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই রিট করলে কি হচ্ছে, ইউনুস সরকার অবৈধ হয়ে যাবে, ইউনুস সরকার সমস্ত কাজকর্ম অবৈধ। আপনি আরো একটা জিনিস, সালাউদ্দিন সাহেব নিজেই বলতেছে এই আদেশ পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। তার মানে কি উনি নিজেই তো আদেশকে কি করতে চাচ্ছে না, এই আইনকে মানতে চাচ্ছে না। আদেশ যে আইন, এই বিষয়টা উনি জানেন, এবং জেনে শুনে উনি যে এই কুট চালগুলো চালতেছেন, চাইলে কি হচ্ছে, এটা জনাব তারেক রহমান সাহেবকে একটু বোধহয় যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তাদের সাথে বসা উচিত। কারণ আমার মনে হয় সালাউদ্দিন সাহেব যা করছে সেটা ওনার জন্য বুমেরাং হয়ে আসবে, এবং ওনার যে জনাব মানে আমাদের প্রধানমন্ত্রী যে কাজগুলো করতেছে, অনেক কাজই কিন্তু প্রশংসার দাবিদার, অনেক কাজেই প্রশংসার দাবিদার, এবং আমরা সবাই চাই 5 বছর একটা সরকার থাকুক। কিন্তু এই জুলাই সনদের নামে এই ইন্ডিয়ান কনস্পিরেসিতে সালাউদ্দিন সাহেব যা করতেছে, তার এই জনপ্রিয়তাকে ম্লান করে দিবে। একটা জিনিস দেশে মনে রাখতে হবে, যে জনাব তারেক রহমান আছে, ধানের শীষ আছে, জনাব তারেক রহমান নাই, ধানের শীষ নাই। সো এখানে এই সালাউদ্দিন সাহেব কি বললো না বললো, এ দিয়ে কিন্তু বিএনপি বাঁচবে না। অন্য কোনো মন্ত্রী কি করলো না করলো কিচ্ছু যায় আসে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল ভিত্তি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান। তাহলে তারেক রহমান আছে, ধানের শীষ আছে, তারেক রহমান নাই, ধানের শীষ নাই। আর জুলাই নাই, তারেক রহমান নাই, জুলাই নাই, তারেক রহমান নাই। এই আদেশ 30 দিনের মধ্যে তার কাছে, স্পিকারের কাছে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলা হলো যে যে সংসদ চলতেছে, এই সংসদ কি হিসাবে চলতেছে না, যেভাবে চলা উচিত সংসদীয় কাঠামোর মধ্যে চলতেছে না। কারণ 30 দিনের মধ্যে কি করতে হবে, তাদেরকে সংসদের অধিবেশন ডাকতে হবে। এখন এক মুখে বিএনপি বলতেছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আর একদিকে বলতেছে আবার কি, কালকে বলছে কি, কত বড় সাংঘাতিক কথা বলছে যে সংবিধান করতে হবে, কিন্তু সে সংবিধানের মধ্যে থেকে, সংবিধানের মধ্যে থেকে সংবিধান সংস্কার হবে না। আবার বলতেছে এইটাতে এই বিল উত্থাপন করা যাবে না, পরের বারে বাজেট, মানে আবার 91 খেলা খেলতে চাচ্ছে। এই 30 দিনের আমি যদি বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে
যে নেক্সট যেদিন এই পার্লামেন্ট বসবে সেই দিনের আগে সমস্ত দল মিলে তারা মিলে বলবে যে আগে জুলাই সনদে কিভাবে বাস্তবায়ন হবে তার রূপরেখা দেখে। তারা শপথ নেয়নি কি করবে, তারা গণভোট আদৌ মানে কি মানে না, এই রূপরেখা চাইতে হবে। এবং আপনি দেখছেন 11 দল অলরেডি বলছে যে রাস্তায় কি হবে, নামা হবে। আমার কথা হলো 180 দিন বিএনপিকে সময় দিবে এবং 180 দিনের আগে নেক্সট পার্লামেন্টের অধিবেশনে বিএনপির কাছে এক দফা এক দাবি, কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এবং আরেকটা জিনিস, জুলাই সনদকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ কি, যে ভাগগুলোতে আপনারা সবাই কি হয়েছে, ঐক্যমত হয়েছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেটা 1 মিনিটের ব্যাপার, সেটা নিয়ে তার আলোচনা করার কিছু নেই। সেটা তুলবেন, সেটা কার্যকরী কমিটিতেও পাঠানোর দরকার নেই, কারণ ওটা তো আপনি সাইনই করছেন। ওগুলো সব আপনি ইমপ্লিমেন্ট করে দেন। যেগুলোতে বিএনপি ডিসেন্ডিং দেয়নি, অন্য দল ডিসেন্ডিং দিচ্ছেন, সেটার জন্য আপনি 2 বা 3 দিনের জন্য একটা আলোচনার ব্যবস্থা করেন। আর হচ্ছে বিএনপি যেগুলো ডিসেন্ডিং দিছে সেগুলোর লিগাল আপনি ওপিনিয়ন নেবেন, যে কি ওপিনিয়ন নেবেন, যে গণভোটের রায় আপনার ডিসেন্ডিং কি হয়ে গেছে, ওয়াইপড আউট হয়ে গেছে কিনা। গণভোটের রায়, এই যে রেফারেন্ডাম মানে কি, পিপুলস উইল প্রিভেল উইথ এভরিথিং। এই রেফারেন্ডামটা কেন করলেন? কারণ কনস্টিটিউশনের আপনি 2/3 মেজরিটি দিয়ে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন না, আমাদের এই অ্যামেন্ডমেন্ট কেসে দেওয়া আছে। সেজন্য তো আপনি রেফারেন্ডাম নিলেন, যে রাষ্ট্রের জনগণ যেভাবে চায় সেভাবে রাষ্ট্র চলবে, তারই নাম হচ্ছে রেফারেন্ডাম। আপনি 2/3 মেজরিটি দিয়ে করেনি এরশাদ সাহেব, হাইকোর্টের বেঞ্চ করেনি, সেটাকে অবৈধ ঘোষণা করেনি, কেশবন্ত ভারতী কেসে করেনি। সো 2/3 মেজরিটি মানে কিন্তু পিপুলস উইল না। 2/3 মেজরিটি মানে সংসদে আপনি 142 আন্দাজে আপনি কনস্টিটিউশন পরিবর্তন করতে পারেন, তার বাইরে না। কিন্তু রেফারেন্ডাম হচ্ছে মানুষের পিপুলস উইল, এটা হচ্ছে রেগুলেশন লেজিটিমেসি, রেগুলেশন যে লিগালিটি দেয় সেটা হচ্ছে রেফারেন্ডাম। সো রেফারেন্ডাম প্রিভেল ওভার এভরিথিং। আর রেফারেন্ডাম নিয়ে সংসদে আলোচনা করার সংসদের ক্ষমতা নেই। ভাই আরেকটা হচ্ছে যে গণভোট ইস্যুতে সালাদিন আহমেদ বলছে যে তার এটা করতে 3 ঘন্টার মতো লাগছে, মানুষ কি দেখে মানে হ্যানা দিছে, কিন্তু তখন কিন্তু কোনো প্রতিবাদ তারা করে নাই, তারা কিন্তু সাইন সিগনেচার করেছে। তাহলে কি তারা জেনে বুঝে এই ঝামেলা পাকানোর জন্য তারা এগুলো করতেছে কিনা? বিএনপি যে দ্বিচারিতা, এবং এটা আমি প্রতারণা বলতেছি। আমরা যেমন বলি যে আমরা জেনে শুনে সত্যকে গোপন করে যখন একটা কাজ করতে যাব, সেটাকে বলা হয় প্রতারণা। এবং আপনি ভোটের জন্য, আপনি যেভাবে হোক একটা ভোট দরকার, এবং ভোটের পর আপনি কি করতেছেন, দলীয়করণের যে জায়গায় চলে গেছেন 1 মাস না হতে, তাহলে কি আপনি দুলের আদর্শ থেকে অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আপনি আবার লুটে পুটে খেতে যাচ্ছেন, আপনি আবার দেশটাকে যতটুকু আছে এটাকে কঙ্কালসার করতে যাচ্ছেন। যেখানে আমরা বলছি দেশ বাঁচানোর জন্য জুলাই সনদ, তাহলে আপনি জুলাই সনদ করবেন না, স্পষ্ট। আপনাকে যদি, যে সালাউদ্দিন সাহেব যে কথা বলতেছেন যে উনি ইলেকশনের আগে কেন রিট ফাইল করলেন না, উনি সাইন করলেন কেন? উনি সেদিন বলতে পারতেন এই আদেশ, মানে এই ড্রাফট তো তাকে দেওয়া হয়েছে, এই ড্রাফট হয়েছে 13 তারিখে, তারপর তো অধ্যাদেশ হয়েছে 25 তারিখে। তো 25 তারিখে অধ্যাদেশ যদি লিগাল হয়, 13 তারিখে আদেশ কেন লিগাল হবে না? এবং জুলাই সনদ আমি বলতেছি বাস্তবায়ন করবো, কবে বাস্তবায়ন করবো? করবো একদিন, ওই আন্দোলনের মতো শুরু হয়ে গেছে, ঈদের পরে আন্দোলন, এটাও বলে যাচ্ছে করবো, কবে করবো করতে করতে 5 বছর যা যা করার সব করে নিবে। এইটা হতে এবার দিব না। 180 দিন, 180 দিনে। আর আপনি তাহলে সেই দিন কেন এগুলোর অভিযোগ আপনি করলেন না? আপনি তো নিজেই বললেন রেফারেন্ডামে জনগণ যা দিবে সেটা আমরা মেনে নিব। আর একটা জিনিস বলে দিই আমার এনসিপির ভাইদের প্রতি, এবারে রাস্তায় আপনাদের একটা, আপনারা সেদিন যদি এই প্রস্তাবে না মেনে নিতেন যে একই দিনে ভোট হবে, এনসিপি সেদিন এই একই দিনে ভোট হবে রেফারেন্ডাম মেনে নিয়ে তো জামাতকে ব্যাকফুটে ফেলা দিল। জামাত তো সেদিন বলছিল ভোটে আগে ভোট হোক, রেফারেন্ডাম আগে হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, তার উপর ভিত্তি করে পার্লামেন্টে ইলেকশন হবে। আপনারা এনসিপির ভাইরা সেদিন আপনারা এটা করে নিলেন। আজকে আমরা যেহেতু যুগোৎপথ আন্দোলন করছি, আজকে সবাই মিলে এক দফা এক দাবি, যে সব কিছুর আগে আপনি একটা ক্রান্তিকালীন সময় পার হচ্ছে দেশের, বিশ্বের যে অবস্থা, তাতে আমাদেরকে এখন কি করতে হবে, একটা ক্রান্তিকালীন সময়ের সরকার গঠন করতে হবে, যে সরকারের মূল উদ্দেশ্যই হবে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় সরকারের মতো দেশকে চালানো। এইভাবে রাজনীতিকরণ নয়। সেখানে আইনমন্ত্রী কাজ উনি কেন করতেছে? উনি আসলে মানে কি চায়, এটা আসলে ডাইরেক্টটা কোন দিকে যাইতেছে? আচ্ছা, তার কথা বলতে কোনো বাধা সংবিধানে নেই। কথা হলো যে এখানে 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে পুরা সংস্কার কমিশনে কিন্তু ইয়াই ছিলেন উপস্থিত, কে ছিলেন? সালাউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। এটাকে অন্যভাবে কে কিভাবে দেখতেছে যায় না, ওনাকে ধরে নেন উনি। আমার কাছে যেটা মনে হয়
যে ওনাকে আসলে উপনেতা করা উচিত। জনাব তারেক রহমান ওনাকে উপনেতা করে দেখ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি ভাড়া থাকুক, তাহলে আর এই ধরনের কথাগুলো আসবে না। কিন্তু আমার কাছে এটা এই যুক্তিটা গ্রহণযোগ্য না যে উনি কথা বলতে পারেন, কারণ উনি ছিলেন, উনি মেকানিজম করছেন। আর একটা জিনিস, উনি তো শিলংয়ের ট্রেনিং পাওয়া বাবা, অ্যাটর্নি জেনারেল তো শিলংয়ের ট্রেনিং পাওয়া না। শিলংয়ের যে ট্রেনিং পাওয়া, সেই তো বন্দোবস্ত করে আসছে না, জুলাই সনদ হতে দিব না, রাষ্ট্রপতিকে সরাবো না, কনস্টিটিউশন বদলানো যাবে না, তারপরে কি, তারপরে হচ্ছে তিস্তা ব্যারেজ করা যাবে না, লালমনির হাটে কি যে এভিয়েশন ইন্ডাস্ট্রিজ করা যাবে না, ওই এয়ারপোর্ট চালু করা যাবে না, ফেনীতে কি করা যাবে না, ফেনীতে 900 একর জমিতে আর্মি রিপিজেট করা যাবে না। এগুলো তো সব দস্তখত দিয়ে আসছে। যে শিলংয়ে ছিল তাই, নাহলে আমি বুঝলাম না। আপনি দেলোয়ার হোসেন সাইদির সাক্ষীকে তুলে নিয়ে গেলেন, তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হলো। আর আমার সালাউদ্দিন সাহেবের, তিনিও তো আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির লোক, উনি এত বড় বাংলো চালালেন কিভাবে? তাহলে উনি যখন আবার দেশে ফিরে আসলেন, ওনাকে আবার এই সালাম গাড়িও দিল, উনি আবার সেটা ইয়াও বললেন, দুঃখও প্রকাশ করলেন। তার মানে ভাই, এ সালম, ইন্ডিয়া, তার এই সাইন করে সব তো এক সুতায় গাঁথা, তো সবই তো সে জানে কখন কোনটা ভন্ডুল করতে হবে। তো তার মধ্যে তো এই জুলাইয়ের স্পিরিটে সে কি একবারও বুঝছে যে সে কি আজ পর্যন্ত এটা চাইছে যে গুম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হোক? 1 মাসে কি তার সম্পর্কে কিছু নিছে? না, বরং প্রথম দিনই চাইছে গুম কমিশনের রিপোর্ট পাল্টা ফেলে দিয়ে, বিডিআর এর রিপোর্ট পাল্টা ফেলে দিয়ে আবার তদন্তে ফেলে দিতে। বুঝতাম এই প্রথম 1 মাসে এসে জিয়া হত্যার প্রকৃত ইয়ার জন্য সে রিপোর্ট চাইতো, সে একটা কমিশন গঠন করতো জিয়া হত্যার প্রকৃত রিপোর্ট উন্মেষণ করার জন্য, তার সাথে আওয়ামী লীগের কি কি কানেকশন আছে সেটা বের করার জন্য। আজকে আপনি জয় মামুন থেকে শুরু করে সবাইকে আপনি কি নিয়ে করতেছেন? আবার পুনর্বাসন করতেছেন। কি পদ্ধতি, রাষ্ট্রপতি বিএনপিতে যোগদান দিছে, এরাও যোগদান করবে। এই তো সেজন্য বলছে আওয়ামী লীগের পুনর্বাসন নাই। আর শোনেন, এখন বিএনপির স্লোগান হচ্ছে সবার আগে বিএনপি, সবার আগে। ওই দুর্নীতিকে যেমন হালাল করছেন, চাঁদাবাজিকে হালাল করতেছেন, ঠিক সবার আগে বিএনপি। কিসের দেশ? বিএনপির যারা আছে সবাই মেরে কুটে খাও। আমি একটা জিনিস আমার বলতে খুব ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে জনাব তারেক রহমানকে আমি মাঝে মাঝে সংসদে মনে খুব অসহায় দেখি। কালকে যেমন আমি সংসদে উপস্থিত ছিলাম, কালের কণ্ঠ দেখেন, মিথ্যাচার দেখেন। আমি গেছি ওখানে, আমার কাছে আমার মোবাইলের মধ্যে আমার পাস আছে, আমার পাসটা ওই ছেলেটা নিয়ে আসবে এবং ছেলেটা পাসটা নিয়ে আসবে না, আমাকে নিয়ে ও চলে যাবে ভিআইপি পর্যন্ত। তা আমি তার এমপি না ভাই, আর আমার তো ওরকম সৌভাগ্য হয় না আগে ঢোকার। তা আমি ওখানে যাওয়ার পর ওর বলছে, স্যার আপনার ওই কার্ডটা বলে ছেলেটা নিয়ে আসতেছে, তা ওয়েট করেন স্যার। আমি ওয়েট করতে, সেটা বলে দিল কি যে আমি কার্ড ছাড়া, শোনেন শাহরিয়ার কবির ওরকম না, যাই হোক ঢুকলাম। এই যখন সম্মানিত আমির পয়েন্ট অফ অর্ডারে ডেকে ওই প্রশ্নটা করলেন, তখন কিন্তু কোনো কনসালটেশন ছাড়াই সালাউদ্দিন সাহেব দাঁড়ায় গেলেন। মানে এটা আগের থেকে মনে হচ্ছে রেডি হওয়া, আজকে আমিরে জামাতে প্রশ্ন করবেন এবং উনি রেডি হয়ে যাবেন। ওখানে আমি দেখলাম কার তারেক জিয়ার অসহায়ত্ব। একটু আগে বলছি ভাই, এদেশের মানুষ ভোট দেয় কাকে? মাথাকে। এই মার্কাটা কার? এই মার্কাটা জিয়া ফ্যামিলি। সালাউদ্দিন সাহেব যত যাই করুক, সালাউদ্দিন সাহেব কোনোদিন কিন্তু বিএনপি চেয়ারম্যান হতে পারবে না। এবং সালাউদ্দিন সাহেবকে কালকে যদি বাদ দেয় তাতে বিএনপি কিছু যায় আসে না। কারণ বিএনপির বিরোধিতা কে? বদরুদ্দোজা চৌধুরী করেনি? অলি আহমেদরা চলে যায়নি? আজকে অলি আহমেদ জামাতে ইসলাম আসছে, মেজর আক্তাররা চলে গেছে, তাতে কি বিএনপির ভোট কমছে? তারেক জিয়াকে একটা জিনিস চিন্তা করতে হবে, কখন ভোট কমে? যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি পালন করতে চাননি। আপনার মাকে কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশনেত্রীকে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নিয়ে 17 দিনের মাথায় পার্লামেন্ট ডিজলভ করতে হয়েছিল। পার্লামেন্ট ডিজলভ করতে হয়েছিল। আপনি আজকে ক্ষমতায় আসছেন, আপনার যে ঈর্ষান্বিত কেউ না, আপনি এই দেশের হাল ধরেন, এটা যে আপনার দলের অনেকেই চাইবে না, এটাও তো হতে পারে। অনেকের তো খায়েশ হতে পারে যে না, আপনাকে সাব সার্ভিয়েন্ট রেখে তারা এই দলকে চালাবে। তো এটা হলে এটা আত্মঘাতী হবে। এবং আপনার মধ্যে যে কোয়ালিটি, আপনার মধ্যে যেটা দেখতেছি আজকে, আপনি মানুষের জন্য, আমি সত্যিকারের কথা আমি বলি যে তার কিছু মানবীয় গুণ আমাকে নিজেকেও মুগ্ধ করছে। যেমন ইফতার পার্টিতে তার পিছনে এসএসএফ দাঁড়ায় থাকবে, এটা সারা জীবনের নিয়ম। উনি এসএসএফ কে দাঁড়ায় থেকে অর্ডার দিলেন, পানির বোতল দিলেন, জুস দিলেন, দিয়ে অনেকে বলছে জুস নাই, আরে জুস থাকলেও এসএসএফ নিতে পারবে, এটা আর্মির নিয়ম। উনি দিয়ে অর্ডার দিলেন, যাও ওদিকে যাও, যে আগে খেয়ে আসো। তার পিছনে কেউ ছিল না তখন, তারা ওইদিকে যায় পানি খেয়ে তারপরে আসলো। এই যে রোজা ভাঙা, এটা তো না বললেও পারতেন। এই যে তার যে এটা তো প্রায় দেখায় যে আজকে মাটি কাটার কথা বললো, মাটি কাটতে গেছে কি যায়নি সেটা কথা না, সমস্ত লোকজনকে সে যে ডাকলেন, লোকজন সব হুমড়ি খেয়ে এসে তার কাছে চলে গেল।
তাহলে সে তো মাটি ও মানুষের নেতা হতে যাচ্ছে। এটা যদি হয় দেশের মূল শোনেন, জামাত ক্ষমতা চালানো না বিএনপি ক্ষমতা চালালো এটা মূল কথা না, মূল কথা দেশটা আমাদের। উনি যে কথা বলছে সবার আগে বাংলাদেশ, এটাই তো আমাদের স্লোগান, সবার আগে আমাদের বাংলাদেশ। আমরা ভারতের আধিপত্যবাদ চাই না। ভারত তো তাকে চাবে প্রেশারাইজ করে দিতে, ভারত তাকে যাবে তার পপুলারিটি যেন ওই পর্যায়ে না যায় তার বাবার মতো, যাতে ভারতের বিরুদ্ধে একটা স্টেপ নিতে তার কোনো কুণ্ঠাবোধ না হয়, তার সাথে সবসময় যেন মানে আমার 18 কোটি জনগণ আছে, কি চাই ভারত। এই জন্য ভারত তাকে কি করতে হবে, সবসময় প্রেশারে রাখতে হবে। এটাও জনাব আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এটা চিন্তা করতে হবে, এবং যারা এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায় তাদেরকে মনে হয় দূরে রাখার সময় এসে গেছে। কারণ জুলাই নাই, আপনি তারেক জিয়া নাই। ভাই একদম 1 মাসের কথা ছিল যে 1 মাসের মধ্যে অধিবেশন রাখতে হবে, একদম শেষ দিনে কেন? মানে আগে ডাকলে কি পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ হইতো? এইটাই বললেন যে দেখেন, একদিনে ওই লাস্টের দিনে ডাকছে এই জন্য, যেটা হচ্ছে গতকালকে তাদের চিন্তা ছিল বিরোধী দল হয়তো এটা কি করতে সময় পাবে না। প্রথম দিনই সেজন্য তারা কি করলো, রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়া পুরো লন্ডভন্ড করে দিলেন। আপনি আবার সেই ওই যে শফিক রহমান সাহেবের মতো দালাল যেসব সাংবাদিক আছেন তাদেরকে দিয়ে আপনি কি করলেন, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াননি বলে কি করলেন, সেটাকে একটা ইস্যু বানাতে চাইলেন। দ্বিতীয় দিন আপনি প্রশ্ন উত্তর পর্বের পরে আপনি দাঁড়ালেন পয়েন্ট অফ অর্ডারে। সালাউদ্দিন সাহেব ওই পয়েন্ট অফ অর্ডারের বদলে কি দেখায় দিলেন, 62, 61 আর 66। তিনি পয়েন্ট অফ অর্ডার নিজেই বুঝলেন না। না বুঝছে, বুঝে ওটা কি করলেন, যাতে আমিরে জামাতের এই কথাটাকে স্পিকার ভালো মতো না বুঝতে পারে এই বলে ওটা কি করে দিলেন, সাপ্রেস করে দিলেন। এবং উনি কিভাবে কনস্টিটিউশনে মিথ্যা ব্যাখ্যা দিয়ে দিলেন। কনস্টিটিউশনের মধ্যে আছে কি, অর্ডার ইজ অ্যান আইন। অর্ডার আইন, উনি বলে এটা আইন কি কি না, তাহলে এইটা বারবার দেখা দিচ্ছে সবাই, উনিও দেখে আর আমি বলে ফেলে তাল গাছটা আমার, যাও জুলাই সনদ মানি না। এই বডি ল্যাঙ্গুয়েজ সালাউদ্দিন সাহেব আপনি ভুলে গেলেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, গত 1 মাসে তো এটা আনার্ট করলেন না, আপনাকে কে ইন্ডিয়াতে নিয়ে গেল?